অত ওই দেখা লাগবে না। সম্মানিত উপস্থিতি, সময়ের কমের কারণে আমাদের আজকের বক্তব্য সময় না, দুইটি কথা দেশে এখন একটা ভালো অবস্থায় রয়েছে। আপনারা জানেন একটা মানে সেফালাইলেও কি আমাদের পোস্টারের কাছে বলে আপনি একটা পোস্টারের দিকে তাকাইছেন, এই আমাদের পোস্টারের দিকে মানে উনি খারাপ নজরে তাকাইছেন। এরকম একটা মানে স্বাধীন, কেমন স্বাধীন আমরা ছিলাম। আপনাদের কাছে অনুরোধ, এই স্বাধীন ওই স্বাধীন আমরা চাই না, আমরা চাই ভালো মানে একটা শান্ত পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানটি মূলত বিশ্ববরেণ্য আলেম দ্বীন মুফাসসির ইকরাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রূহের মাগফিরাত উপলক্ষে আজকের এই দিনই 1 বছর আগে আজকের এই তারিখে তিনি শাহাদাত বরণ করেন। তো যেহেতু আমরা একটা পরিবেশ পেয়েছি
আমরা সাইদি সাহেবের সেই মৃত্যুবার্ষিকীতেও পেলাম। মৃত্যুবার্ষিকী উপলক্ষে না, আমরা মূলত সাইদি সাহেবের নিয়ে একটা দোয়ার আয়োজন করবো এবং যেহেতু কাছাকাছি তার মৃত্যুবার্ষিকী দিনটাও পেলাম, এই দিনের সাথে একটা আমাদের আবেগ আছে, সেই জন্য এই দিনটিতে আমরা অনুষ্ঠানটি করার চেষ্টা করেছি। এটি মৃত্যুবার্ষিকী পালন মূলত সাইদি সাহেবের দোয়া অনুষ্ঠান, যে কোনো সময় আমরা করতে পারি এবং সারাদিন সারা বছর সবসময় আমরা করবো। যেহেতু কাছাকাছি তার এই যে বেসিক দিনে আমরা এই দিনটি কার্য করেছি। সম্মানিত ভাই, আপনারা জানেন আমি ছোট মানুষ, আমার বয়স কম, আমার জীবনে একটি আশা ছিল যে সাইদি সাহেবের মাহফিল সরাসরি শোনা এবং তার সাথে হাত দিলাম। সেই আশা দিয়ে আল্লাহ তাআলা কোনো মধ্যে পূরণ হয়নি। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরই সমর্পণ গ্রহণ সব কিছু, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তার সিদ্ধান্তের উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমরা আশা রাখছি আল্লাহ চাইলে, আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে একসঙ্গে সাইদি সাহেবের কাছ থেকে এবং আরো আমাদের পছন্দের লোক যারা আছে তাদের সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। ভাইয়া, সাইদি সাহেব 2 ফেব্রুয়ারি 1940 সালে তিনি তার গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক পড়ালেখা ছাড়াও রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়ের উপর তিনি পাণ্ডিত্য অর্জন করেন এবং তার যে কথার ধরন উপস্থাপনায় তিনি ছিলেন অনন্য এবং দিনের দায়ী হিসাবে একজন আদর্শ দায়ী হিসাবে তিনি ছিলেন সবার কাছে অনন্য অনন্দিত নেতা। তিনি একাধারে ছিলেন একজন আদর্শ আলিম, কোরআনের দায়ী, পাশাপাশি ছিলেন একজন আদর্শ নেতা। তার এলাকা, সংসদীয় এলাকা, তার এলাকা নির্বাচনী এলাকা, এগুলোখানে পিরোজপুরে গিয়ে আপনারা অনেকেই জানেন। সেখানকার লোকদের কাছে জিজ্ঞেস করলে এখনো বলে যে সাইদি সাহেবের শাসনকাল তার এমপি অবস্থায় সেখানকার অবস্থা কীরকম ছিল, মানুষের কতটা নিরাপদে ছিল। এবং এটি ইসলাম শিক্ষা দেয় যে শাসন ক্ষমতায় যদি ইসলামপন্থী লোক আসে, ভালো ন্যায়বান শাসক আসে, তাহলে সেই সব জনপদের লোকজনই ভালো থাকে। যে যেখান থেকে বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং মেধাবী এবং বাংলাদেশ সরকার বিশ্বে যারা বিভিন্ন জনপথে হিসেবে তারা দায়িত্ব পালন করে, সেখানে একটা স্টুডেন্ট আজাদ ফাহাদ, যাকে রাজাকার ট্যাগ দিয়ে নির্মমভাবে নির্যাতন করে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে সেখান থেকে কথা বলেছিল যে চাকরি পাবে চাকরি পাবে না, চাকরি পাবে রাজাকার বাচ্চারা। তার পরের দিন থেকে তুমি কে আমি কে, রাজাকার আর তখন থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা জোরদার লাভ করে এবং 5ই আগস্ট এই কথার প্রেক্ষিতে শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়, জানানো হয় এবং বাংলাদেশ পায়, বাংলাদেশের মানুষ স্বাধীনতা। আজকে আপনারা যারা আছেন সবাই স্বাধীন বাংলাদেশে বাস করেন। আমরা এতদিন কথা বলতে পারি নাই, যেখানে কথা বলতে আমরা দাঁড়াইছি সেখানে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে উন্মুক্তভাবে, মুক্তভাবে। আজকে আমরা এতদিন শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলাম, আমরা শ্বাস করতে পারছিলাম না। আমরা বছরকে বছর জেলে গিয়েছি, অনেকে বুঝতে পারিনি। কোভিড রাতে বাড়িতে পুলিশ এসে ঘিরে ফেলেছে, কিভাবে ওসি সাহেব যেতে বলেছে, যেতে হবে, ওয়েলকাম চলেন যাই, জেলে গিয়েছি। অসংখ্য এদেশের তরুণ এবং যুবক তাদেরকে জেলখানায় নিয়ে হাতের নখ উঠিয়ে ফেলেছে, প্লাস দিয়ে পেশাব করতে দিয়েছে, বদনায় কারেন্ট সংযোগ দিয়েছে, পেন দিয়ে পেশাবের রাস্তায় আঘাত করে করে তাদের যৌবন নষ্ট করার জন্য তারা চেষ্টা করেছে। অসংখ্য নির্যাতন, হাত পা ভেঙে
একটা টকবকে যুবক মাস্টার ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাত পা ভেঙে তারপরে তাকে যখন আদালতে হাজির হয় হুইল চেয়ার করে আমরা দেখেছি। এরকম নির্যাতন, সীমাহীন নির্যাতন, আমরা বুঝতে পারিনি যে এই জগৎটার পাথর এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে নামবে। আমরা মনে করেছিলাম আরো 20 বছরের আগে নয়। তারা সবসময় বলতো যদি পরাজয় ঘটে এক রাতে কয়েক লক্ষ আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করা হবে। একজনকে হত্যা হয়েছে? একজনকে হত্যা হয়েছে? আমি তো জানি না কেউ হত্যা হয়েছে কিনা, আওয়ামী লীগের কাউকে হত্যা করা হয়েছে কিনা এই বিজয়ের পরে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনের পরে আরেকজন তাদের কোনো কর্মী নিহত হয়েছে? আপনারা কি জানেন? আমি তো জানি না। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন বিজয় দিয়েছেন, আমাদের ঘরে ঘরে বিজয় পৌঁছে দিয়েছেন। আজকে কোথায় পালিয়ে গেল? শুধু একা নয়, বোনকে নিয়ে পালিয়ে গেল, তার মন্ত্রী পরিষদ নিয়ে পালিয়ে গেল। গতকালকে আপনারা দেখেছেন সালমান এফ রহমান ইসলামী ব্যাংক থেকে বেনামে ভুয়া কোম্পানির নামে ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি টাকা লুটপাট করেছে। আর আমাদের দেশের আইনমন্ত্রী বেআইনি কাজ করে গত রাত্রে তারা নৌপথে ইন্ডিয়া যাওয়ার একটা পায়তারা করেছিল, ধরা পড়েছে না? আমরা দাবি করি ওই সমস্ত মন্ত্রী এমপিদেরকে আয়না ঘরের মধ্যে রাখা হোক, যে আয়না ঘরে আমাদের ভাইদেরকে নিয়ে দীর্ঘ 8 বছর 9 বছর 10 বছর নির্যাতন করেছে। দিনের বেশিরভাগ চোখ বেঁধে গিয়েছে, তার অন্ধ হয়েছে। আপনারা দেখেছেন, যারা ফেসবুক চালা ইউটিউব চালা দেখেছেন। অথবা গণমাধ্যমের ছেলে আব্দুল্লাহ আজমি ব্রিগেডিয়ার জেনারেল ছিল, খুব তাড়াতাড়ি সে সেনা প্রধান হতে গেছে। এক সচিব আমার খুব আর্মি অফিসারের মধ্যে এত জনপ্রিয় মেধাবী চৌকস অফিসার আর কেউ নাই। সেই ব্যক্তিকে তার বাপ মারা গেল, জানাজা পড়াইল সেই ব্রিগেডিয়ার জেনারেল, তাকে এরপরে গুম করা হলো। এর কাশিবাড়ি মিন্টি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি তার ছেলে ব্যারিস্টার রহমান ছোট্ট শিশুকে গলা ধরে জড়িয়ে ধরেছে, আব্বাকে ছাড়বে না, জোর করে তার হাত ছাড়িয়ে তাকে নিয়ে গেল, 8 বছর আয়না ঘরের মধ্যে রাখলো। যেদিন বের হলো দেখেন কি নির্মম। সে বলেছে যে আমাকে শেষ রাতে উঠানো হলো, উঠিয়ে গাড়িতে উঠানো হলো, আমার চোখ বাঁধা হলো, আমার উপরে 2 জন মানুষ বসলো, এরপরে কোন একটা মাঠের মধ্যে ফেলে রাখা হলো। আমি চুপচাপ চোখ বাঁধা অবস্থায় শুয়ে আছি। আমি মনে করেছি আমার জীবনের শেষ, হয়তো আমাকে ক্রস করে দেবে। একটু করে দেখলাম যে শুধুমাত্র পোকামাকড়ের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। তখন আমি একটু চোখটাকে হাত দিয়ে খুলে দেখলাম কেউ নাই। এরপরে চোখ খুলে উঠলাম, উঠে দেখলাম কাছাকাছি একটা মূর্তি। আস্তে আস্তে গেলাম, আমার পরনে একটা লুঙ্গি আর গায়ে গেঞ্জি। নামাজ পড়লাম। আমি নামাজের শেষে ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব আপনি বলেন তো এখানে কাছাকাছি কোন ইসলামিক ব্যাংক আছে? কারণ ইসলামিক ব্যাংকের ডাইরেক্টর ছিলেন একজন তার বাবা কাশেম ভাই, শহীদ হয়েছে। তখন ইমাম সাহেব অবজ্ঞার সাথে তার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না, পরিস্থিতি তো ভালো না। বলে যে আমার সঙ্গে চলেন, আমি মর্নিংওয়াকে যাচ্ছি। ইসলামী ব্যাংকে নিয়ে গেল। ইসলামী ব্যাংকের সামনে গিয়ে বেঁধে বললো যে এখানে ম্যানেজার সাহেব কখন আসবেন? ম্যানেজার সাহেব আসলেন, সালাম দিলেন, অবজ্ঞার সাথে ম্যানেজার সাহেব সালামের জবাব দিলেন। এরপরে বললেন, ম্যানেজার সাহেব প্লিজ আপনার মোবাইলটা 1 মিনিটের জন্য আমার হাতে দিবেন। তখন ম্যানেজার সাহেব মোবাইলটা দিল। মোবাইলটা নিজের আইডি খুলে ম্যানেজার সাহেবের কাছে ব্যারিস্টার আরমান বলল যে এই ছবিটাকে আপনি ছিলেন? তখন সে তো ব্যারিস্টার আরমান, সে তো গুম হয়েছে। আমি সেই ব্যারিস্টার আরমান। এই ম্যানেজার সাহেব তাকে জড়িয়ে ধরলো, চোখের পানি ছাড়লো, তারপরে তার বাসায় তাকে পৌঁছিয়ে দিল। এই ইতিহাস তাদেরকে কি জাতি ক্ষমা করবে? বলেন আজকে যে আমাদের ভাইদের এরকম ত্যাগ এবং কোরবানির কারণে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিজয় দিয়েছেন। সমাজের শুরু করবেন অনেক ইতিহাস। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে কি বলে থেকে আটকা হলো। অনেক ইতিহাস আপনারা জানেন। কয়েকটা মামলায় তাকে ফাঁসির রায় দেওয়া হলো। যারা ফাঁসির রায় দিল তার মধ্যে বিচারপতি শামসুদ্দিন মানিক, আপনারা তার ইউটিউবে দেখছেন ইদানিং টক শো। আমি তার টক শোতে দেখলাম যে একদম সে একজন বিচারপতি, এখন একদম কি করে এই বিচারপতি হয়।
ফাঁসির রায় হলো আরো কয়েকজন। যাই হোক, ফাঁসির রায় হলো, কিন্তু মজার কথা হলো যে বিশাবালীকে হত্যার রায় সাইড সাইডে ফাঁসির রায় দেওয়া হলো, সেই বিশাবালীর ছোট ভাই আপন ভাই সুখরঞ্জন বালী, এই সুখরঞ্জন বালী স্টেটমেন্ট দিল পত্রিকায় যে সাইদি সাহেব আমার বড় ভাইকে হত্যার সঙ্গে জড়িত না নয়। এই স্টেটমেন্ট যখন পত্রিকা ছাপানো হলো, এরপরে তারপরে যখন এই সুখরঞ্জন বালী সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে কোর্টে হাজির হলেন, ট্রাইব্যুনালের কোর্টে, তাদের এই ক্যাঙ্গারু কোর্টে, তখন ট্রাইব্যুনালের গেটের মধ্যে ঢোকার সাথে সাথে একদল সাদা পোশাকধারী পুলিশ তাকে ঘিরে ফেললো আর বললো এইখানে এই আইনজীবীর যাত্রী সুখরঞ্জন বালী আছে। এরপরে তাকে জোর করে সেই গাড়ি থেকে নিয়ে চোর থাপ্পড় দিয়ে গাড়ি উঠে নিয়ে গেল। কোথায় নিল? ইন্ডিয়া, একদম ইন্ডিয়া।